সেটা আমি রকুনিগঞ্জ একটি স্কুল আছে খোলা আছে, ওইখানে একটা মিটিং এ আমি গেছি। ওইখানে কিছু লোক গাড়ি ওখান থেকে শপথে গেছিল মাইক্রো বাস নিয়ে, তারা ফিরে বলতেছে শপথ নেওয়া হলো। কেন শপথ দেবার গেছি, পুলিশ অ্যারেস্ট করছে। আরে সর্বনাশ, কি হলো? আমি আর জানলাম না। তারপর মনে করলাম হয়তো আইন বেরোবে, কাজ বেরোবে। ইতিমধ্যে স্থানীয় সরকারের চিঠি আসলে 1998 সালে, আইনটা হলো 1998 সালে, আমি তো 14 সালে, যে উপজেলায় চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে দায়িত্ব দেবেন, আর কেউ দায়িত্ব পাবেন না। সেক্ষেত্রে নির্বাচিত চেয়ারম্যান পরিষদ প্রথম সভা না করা পর্যন্ত উপজেলা পরিষদ দায়িত্ব পালন করবেন। 98 সালে আইনে লেখা আছে, উপজেলার আইনে। সে অনুযায়ী আমরা পরবর্তী পরিষদ প্রথম সভায় মিলিত না হওয়া পর্যন্ত আমরা দায়িত্ব পালন করবো। প্রথম সভায় মিলিত হতে গেলে চেয়ারম্যান লাগবে, চেয়ারম্যান তো জেলে আসতে পারে না, এসে আমরা দায়িত্ব পালন করেছি। 16 সালের দিকে অনেকগুলো চিঠি আসলো যে আমরা না, ইউনো সাহেব দায়িত্ব পালন করবে। তারপর আমাদের ভাইস চেয়ারম্যান হালিমুল্লাহ ছিল, সে হাইকোর্টে মামলা করলো। মামলা করলে বলে মামলা জানা শুনতে ন, উপজেলা চেয়ারম্যান থাকবেন, ইউনো ন। এবার চিঠি চলে আসলো, অর্ডার চলে আসলো। অর্ডার চলে আসার সঙ্গে সঙ্গেই আমার বিরুদ্ধে একটা মামলা হয়, মিথ্যা মামলা। আমি যে মামলা সম্পর্কে কোনোদিনই জানি না, কখনোই আমার অন্যায় আমি করি নাই। ওই কি সব মহিলা আসছে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, কি লজ্জা তবু বলি। বললো যে আমি আমার 2014 সালের না 15 সালের 15 আগস্টের দিনে ওই মহিলাকে আমার অফিসে আমি সোফার মধ্যে রেপ করেছি। তারপর বললো যে আমি আমার বাড়িতে, আমার স্ত্রী নাই, মহিলাকে ডেকে নিয়ে আমি রেপ করেছি। আমি বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে গিয়ে ওই মহিলাটাকে রেপ করেছি। পর্যটন মোটেলে গিয়ে রেপ করেছি। 4 জুলাই মহিলাটাকে রেপ করেছি। এরকম একটি মামলা 2016 সালের 26শে মার্চ দিনে আমার বিরুদ্ধে 25শে মার্চ সন্ধ্যাবেলা একটা মামলা দিল। আমি তো আকাশ থেকে পড়ে গেলাম যে কি অন্যায়। কারণ আমি, আমার অফিসে সোফা ছিল না, সোফার কোনো প্রশ্ন আসে না। আর 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, জাতীয় শোক দিবস, সেদিন আমার হাজার হাজার মানুষ, আমি কেমন আমার অফিসে আমি জীবনে কোনদিন একা থাকি না। হয় আমার কেউ থাকবে, কেউ তো শুধু না, 2-4-5 জন লোক সবসময় আছে, এই কাজ সে কাজ থাকে, একা থাকার সুযোগ নেই। মিথ্যা একটা মামলা, জঘন্য মামলা দিল। আমি তো মামলা পাওয়ার পর পুলিশ ধরবে পালিয়ে গেলাম ঢাকায়। তখন চেয়ারে আর বসা হচ্ছে না, হাইকোর্টের রায় নিয়ে এসে আর চেয়ারে বসতে পারছি না। আমি পারছি না বসতে, ইউনো দায়িত্ব পালন করতেছে। এরপরে মামলার কথা বলবো, কিভাবে বাঁচলাম। হ্যাঁ, আমি তো পালিয়ে ঢাকায় আছি, আমি জানি না। আমার রংপুরের এসপি সাহেব ফোন করছে যে আপনি কোথায়? আমি ঢাকায়। তবে দেখুন, আপনার মামলাটি মিথ্যা। উনি বলতেছে, কারণ আমি পুলিশের বাইরেও তদন্ত করে দেখেছি, মামলাটি মিথ্যা। আর যে কিনা ভিকটিম, এই মামলার মেয়েটা, সেই বলতেছে ঘটনা সত্য না। হ্যাঁ, মামলা করেছি, লোভের অবস্থায় বাড়ি করে দেবে, চাকরি করে দেবে, নানান লোভ দিয়ে মেয়েটার যে পরীক্ষা হয়েছে ফরেন্সিক মেডিকেল কলেজে, সে পরীক্ষার রিপোর্ট আসছে মেয়েটি ইনফ্যাক্ট, পৃথিবীর কোনো মানুষ তাকে রেপ করেনি। আমি কিন্তু বিশ্বাস করবো, তদবিরও করিনি, জানি না। এসপির কথা শুনে আমি আকাশ থেকে বললাম, আমি একটু আনন্দ পাচ্ছি যে সর্বনাশ, এরকম রিপোর্ট চলে আসলো। বলে হ্যাঁ, এরকম রিপোর্ট চলে আসছে। তো কি করবেন, মামলা ফাইনাল দেবো, বাট আমার এমপি মহাদেব দিতে দিচ্ছে না। নানান চাপ, নানান কিছু আমাকে চার্জশিট দিতে বলছে, বারবার চাপ দিচ্ছে। আপনি এমপি মহাদেবের বড় কাউকে দিয়ে আমাকে ফোন দেন যে নিরপেক্ষ যা সত্য তাই আমি বলবো, আমার সাহস দেয়। তোর বহু কষ্ট কোথায় যায়, লজ্জা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে গেলাম, উনি এসপি সাহেবকে বললেন কি ঘটনা। এসপি সাহেব বললেন সত্য কোথাকার পাগলি বুগলি মেয়ে হিসেবে মামলা করাইছে, মামলা প্লেস অফ অকারেন্স, মানে ঘটনার স্তর অবিশ্বাসযোগ্য। উনি সবার কথা বলে সবাই নেই, অবিশ্বাসযোগ্য। ভিকটিম বলে যে ঘটনা সত্য নয়, কাজে কোনো সাক্ষী বলছে, সবাই বলছে কেউ দেখে নেই, অথচ মিথ্যা সাক্ষী সবাই দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করছে মামলা শেষ করতে বলতে দেয় না, ভয় দেখাচ্ছে, আবার হুমকি দিচ্ছে, চাকরি হয়ে যাবে। সরাসরি খেয়ে বললে একটা আওয়ামী লীগের সেক্রেটারি, উপজেলা চেয়ারম্যান, তার বিরুদ্ধে মিথ্যাচার করলে আল্লাহ তো সহ্য করবে না। বিধায় মামলার যা সত্য আপনি তাই রিপোর্ট দেবেন, আমি আপনাকে ডিফেন্স দেবো, রাষ্ট্র আপনাকে ডিফেন্স দেবে। সত্যের কোনো মান নেই, আমি সত্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন। তারপরে যাই হোক,
এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছি, ওনাকে যখন বললো আমার বিরুদ্ধে মামলা, উনি বলেন কেন মামলা, কিসের মামলা? তো ও বাপটা পিছু লাগছে, এই যাও তোমাকে সারা মিঠাপুর আওয়ামী লীগ চলবে না, তুমি ভালো ছেলে, তুমি ভালো কাজ করো, আমি তোমাকে দেখবো, এরপরে মিথ্যা আমরা থাকবে না, যাও। এরপরে চলে আসলাম। এরপরে তো পুলিশ মামলা ফাইনাল দিয়ে দিল। এভাবেই মামলায় বাঁচা। আমি অপরাধ করে নাই, যদি আল্লাহর কোরআন নিয়ে কথা বলা যায় না, তবু আমি এই ঘটনার জন্য মিঠাপুকুরে প্রায় 10-15,000 20,000 লোকের সামনে আল্লাহর কোরআন নিয়ে বলেছে আমি এই ঘটনা ঘটাইনি, যে সমস্ত মিথ্যা কলঙ্ক আমার জীবনে দেওয়ার চেষ্টা হয়েছে। আল্লাহ তাআলার পাশে সহমত যে আমি মামলা বেঁচে গেছি। এরপরে এমপি নমিনেশন পাইনি, উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছিলেন। আপনারা দেখেছেন সেই নির্বাচনে হারাবার কত চেষ্টা, আমাদের বিদ্রোহী কেন্দ্রের দিয়ে কত ভয় ধমকি। আল্লাহর রহমত ছিল, জনগণের ভালোবাসা ছিল। 148টি ভোট সেন্টারের মধ্যে আমি 146টি ভোট সেন্টারে ফার্স্ট হয়েছি। এটা আল্লাহর রহমত, জনগণের ভালোবাসা। কিন্তু নির্বাচনে আগেও আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, এখনো সে ষড়যন্ত্র বিদ্যমান আছে। তবু আমি জনগণের কাজ করবার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা নিয়ে টিকে আছে। এরপর ধরুন সারা মিঠাপুকুরে 6-6.5 লক্ষ লোক, 515 বর্গ কিলোমিটারের মিঠাপুকুর, 310টি গ্রামের মিঠাপুকুর। মিঠাপুকুর কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় বালি, কোথায় লাল মাটি, কোথায় বালি মাটি, কোথায় ভাঙ্গা, কোথায় ব্রিজ, কোথায় মসজিদ, কোথায় স্কুল, কোথায় কলেজ, কোথায় মাদ্রাসা, আমি যা জানি 6 লক্ষ লোকের অনেকেই তা জানে না। কথাকে আমি ঠিক বলেছি? আজকে আমি 36-37 বছর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি। আমি 4 বার বিআরটিপি চেয়ারম্যান হয়েছি, 2 বার আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। আমি আমার বাবার দেওয়া যে জমি ওইটুকুই আছে, বরং কমেছে, আমি জমি বাড়াতে পারি নাই। জীবনে বাইরে ঘরও দিই নাই, জীবনে 2 লাখ টাকাও ব্যাংকে। আমি আমার সৎভাবে রাজনীতি করবার চেষ্টা করেছি, আমি দুর্নীতি করে নিই। যারা আমার প্রতিবেশী তারা জানেন আমার বাবা যে বাড়ি করে গেছে ওইটুকুই আমাদের আছে। আমার বাবা যদি আমাদের 2 ভাই, আমরা, আমার ছোট ভাই একটা এখন সটিবাড়ি কলেজের প্রফেসর, ও একটা মোটরসাইকেলের দোকান গেছে, হিরো মোটরসাইকেল, সটিবাড়ি স্থামিক অটো, ওটা সে চালায়। আমাদের হলো 20 একর জমি, 40 বিঘার মতো আমাদের হলো 2 ভাইয়ের জমি। গোলটা ভাগ পাবে, এখন গোলটা নেয়নি। তা এই জমি নিয়েই আমরা চলি, আল্লাহর রহমত ভালো চলি, কিন্তু দুর্নীতি না করেই চলি। আমার বাড়িতে যে কেউ যায়, আমাদের 1 গ্লাস পানি না খেয়ে কেউ ফেরত আসবে না। এটা আমি সৎভাবে করি। আমি যেটা বিস্কিট খাবো বা পানি খাবো, এটা আমার সৎ ইনকাম, কোনো অবৈধ ইনকাম নয়। এভাবেই চলার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা আমি বিশ্বাস করি, আপনাদের বিশাল মিঠাপুকুর, এই মিঠাপুকুরে উন্নয়ন কাজ এখনো অনেক বাকি। তুলনামূলক বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ, কাউনিয়া, পীরগঞ্জ আছে, একটু আমরা মনে হয় পিছিয়ে। কি বলেন? আমরা এই মিঠাপুকুরের ব্যাপক উন্নয়ন করতে চাই, কাজ করতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন। আপনারা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখতেছেন, যে আশা করতেছেন, আল্লাহ যদি সেই আশা পূর্ণ করে, আমি যদি সেই সুযোগ পাই, 3 বছরের মধ্যে মিঠাপুকুরের পাড়া গ্রামের যত কাঁচা রাস্তা আছে 100 ভাগ কাঁচা রাস্তা পাকা করা সম্ভব। একটা কাঁচা রাস্তা থাকবে না। সমস্ত মসজিদ মন্দিরের উন্নয়ন করা সম্ভব, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা উন্নয়ন করা সম্ভব। এই মিঠাপুকুরের বেকার, শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থান সম্ভব, আইন শৃঙ্খলার উন্নতি সম্ভব, মিথ্যা মামলার নামে হয়রানি, পুলিশি হয়রানি বন্ধ করা সম্ভব, শান্তির মিঠাপুকুর, সমৃদ্ধির মিঠাপুকুর, আলোকিত মিঠাপুকুর করা সম্ভব। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। এমপি হওয়ার জন্য এত নমিনেশন লাগে, পরিবেশ লাগে, আল্লাহ রহমত দাতা। আপনারা যারা আছেন তারা আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করতেই পারেন। আমি আপনার দোয়া চাই, সেই সুযোগ দিলে এটা ভালো। আমার কাছে কষ্ট লাগে, আল্লাহ তাআলা আমাকে যে অভিজ্ঞতা দিয়েছে মিঠাপুকুর সম্পর্কে, মিঠাপুকুর সম্পর্কে জানার যে তৌফিক দিয়েছে, আমার যে সততা দিয়েছে, যে আন্তরিকতা দিয়েছে, আমি আজকে অনেক চাপে, বুকে ব্যথা নিয়ে বসে আছি। মানে আমি কাজ করতে পারছি না, জনগণের উন্নয়ন করতে পারছি না। এই আপনার যে প্রজেক্টটা, এটি গত 3-4 বছর পাইনি, অনেক কষ্টে বছর পেয়েছি, অনেক কষ্ট।
এটা যদি আরো 3-4 বছর আগে পাইতাম আরো বেশি কম দেওয়া যেত, আপনাদের মধ্যে করে আরো। এটা যে আমরা টাকা পেয়েছি 50 লক্ষ, আমি 4 বছরে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকা পাইনি। যাই হোক, সেটি অনেক হতাশা আছে। বিশাল মিঠাপুকুর আমরা উন্নয়ন চাই। শুধু আমি আপনাদের এই কথা বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল করতে পারি, সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মিঠাপুকুর মানুষ আমার কাছে প্রিয়। যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে যাক, আমি কখনোই জীবনেই বিচার করি নাই এ আমার ভোট দেয় নাই, এ আমার দল করে না, এ আমার সাপোর্ট করে, আমি এই বিবেচনা করি। ওনার কি ব্যাপারটা হয়েছে, এই ন্যায়সঙ্গত আমি কতটুকু সহযোগিতা করতে পারি, ওনার কতটুকু সৎভাবে উপকার করতে পারি, সেটার জন্য আমার প্রাণপণ চেষ্টা থাকে। তার উপকারটাই লক্ষ্য। আমার কথা হচ্ছে, আমি আমার দায়িত্বটি পালন করতে চাই, তার ভালোবাসা তার কাছে। উনি যদি আমার কাজের মাধ্যমে আমাকে ভালোবাসতে পারবে, না পারলে না করবে, আমার কোনো দাবি নাই। বিনিময়ে আমি কারো উপকার করতে চাই না। আমার দায়িত্ব, আমার কর্তব্য আমি পালন করতে চাই, সেটি আমার মূল লক্ষ্য। এবং আমার কাছে মনে হয় যে মিঠাপুকুর থানার 3 লক্ষ যদি পুরুষ লোক থাকে, 1 থেকে 1.5 লক্ষ পুরুষ লোক কোনো না কোনো কাজে আমার কাছে আসছে। এবং কোন একটি মানুষ আমার কাছ থেকে অসন্তুষ্ট হয়ে গেছে, এটা শতকরা 2 জনও না, 98 জনই খুশি আছে। আমার কাছে আসছে, আমি যতটুকু পেরেছি আতিথেয়তা করা, যতটুকু পেরেছি তার সমস্যার সমাধান করা, তার কাজ করার চেষ্টা করা, এটুকু করি। সফলতা আল্লাহর হাতে, সকল কাজে হয়তো সফল হওয়া যায় না। যাই হোক, আমি আমার ব্যক্তিগত প্রশ্ন অনেক করলাম, আপনার মনে কিছু করবেন না। ভিতরে আমার দুঃখ কষ্ট আছে, শুধু এটাই বলি আপনাদের কাছে, আমার মনের নিয়ম, মনের সিদ্ধান্ত যে আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না, ব্যক্তি জীবনে অন্যায় দুর্নীতি করতে চাই না। মিঠাপুকুরের দুঃখে মানুষের মুখে হাসি ফোটা, মিঠাপুকুরের উন্নয়ন করাই আমার জীবনের স্বপ্ন, আমার জীবনের লক্ষ্য। আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। আপনারা আমাদের সবাই দোয়া করবেন যেন আমরা মিঠাপুকুরকে সমৃদ্ধ করতে পারি। বিশাল মিঠাপুকুর, আমি চোখ বন্ধ করলে গোটা মিঠাপুকুরকে দেখি। কোথায় খোলাগাছ, কোথায় মিলনপুর, কোথায় ইমাদপুর, কোথায় ভাঙনি, আমি 70টা ইউনিয়নকে দেখি। সেই মিঠাপুকুরকে আমি চিনি, আমি জানি কোন রাস্তা পায়া করতে হবে, কোন রাস্তা কাঁচা, কোন মসজিদের কি অবস্থা, কোন স্কুলের কি অবস্থা, আমার কাছে নজর। কিন্তু আমার সামর্থ্য কম, এই উপজেলা চেয়ারম্যানের সামর্থ্য কম, তবু যতটুকু পেরেছি ততটুকু আসি, আপনাদের মাঝে আসি। এরপরে আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা যে আপনি শেরপুর ভাঙ্গি ইউনিয়নের শেরপুর 1 লক্ষ টাকা দিয়েছে, এখন পেয়ে যাবেন। ওই দিন 7 দিনের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। যে কারো যে কোনো প্রশ্ন